আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। গাড়ির ধাক্কা জোলাইবাড়িতে গুরুতর আহত এক পথচারী। ধর্মনগর রেলওয়ে স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, মেয়েকে বিদায় জানাতে গিয়ে প্রাণ হারালেন বাবা। রাতের আগুনে ছায় সোনামুড়ার রবীন্দ্র চৌমুহনী, পুড়ল 5 থেকে 6টি দোকান। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, যে কোনো স্বীকৃত লিপিতে উত্তর লেখার অনুমতি। খয়রপুর বাইপাসে বড়সড় অভিযান, 60 লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার। আগরতলা প্রতাপগড়ে উন্নয়নের নতুন দিশা, অমৃত প্রকল্পের কাজের সূচনা। সোনামুড়ায় আধুনিক মাছ চাষে কর্মশালা, মাছের পোনা বিতরণ। পাহাড় নির্বাচনের আগে মহারানী চেলাগাঙে তিপ্রামতার বৃহৎ যোগদান সভা, 117 ভোটারের দলে যোগ। আবর্জনা ফেলার অভিযোগে খোয়াইয়ে দোকান সিল, ব্যবসায়ী মহলে ক্ষোভ। বিলোনিয়ায় প্রথম ত্রিপুরা স্টেট গেমসের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, অংশ নিচ্ছে 3 শতাধিক খেলোয়াড়। এডিসি নির্বাচন ঘিরে সাবরুমে বিশাল জনসভা, মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে 102 পরিবারের বিজেপিতে যোগদান। এখন সংবাদ বিস্তারিত। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি শান্তিনিকেতন পাড়ায় রবিবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। হঠাৎই তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি টাটা জিতু গাড়ি বিলিয়নিয়ার দিক থেকে জোলাইবাড়ির উদ্দেশ্যে আসছিল। অভিযোগ, বিপরীত দিক দিয়ে রং সাইডে আসার সময় গাড়িটি এক পথচারীকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন নিপেন দেবনাথ, বয়স 45 নামে এক ব্যক্তি। স্থানীয়দের দাবি, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিদায়ের মুহূর্ত কখনো কখনো যে এবং নির্মম পরিণতি ডেকে আনতে পারে তা কল্পনাও করেননি কেউ। মেয়েকে ট্রেনে তুলে দিয়ে শেষবারের মতো হাত নাড়তে গিয়ে প্রাণ হারালেন এক বাবা। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ধর্মনগর রেলওয়ে স্টেশনে। জানা যায়, মেয়েকে বিদায় জানাতে স্টেশনে এসেছিলেন তিনি। ট্রেন ছাড়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আচমকা ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। একটি বিদায়ের ক্ষণ যে এভাবে চিরবিদায়ে পরিণত হবে তা কেউ ভাবতেও পারেনি। এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ফায়ার সার্ভিস থেকে বুস্ত বিহারী রয় নামে একটা পেশেন্ট, 60 ইয়ার্স মেল। ওনার বাড়ি হলো দিওয়ান পাশা থেকে। তো উনি নিয়ে আসলো, পরে দেখলাম যে মাল্টিপল ইঞ্জুরি, কিন্তু ব্রড ডেড আর কি পেশেন্টটা। পেশেন্টের মাল্টিপল ফ্র্যাকচার ছিল, তো হয়তো তোমার ওই ট্রেন থেকে পরে মারা গেছিলো আর কি। হ্যাঁ, তো মানে পেশেন্টটা তো ব্রড ডেডই ছিল। তো ইভেন মাল্টিপল ফ্র্যাকচার হাতে, পেলভিসে, দুনো পায়ের মধ্যে একটা হেড ইঞ্জুরি ছিল। তো সেটাই, তো আমাদের পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে। বাকিটা পুলিশ তদন্ত করে দেখবে। আপনার নামটা কি? আমার নাম বিহারী রয়, দিওয়ান পাড়া। ধর্মনগর রেল স্টেশন থেকে আমরা খবর আছে একজন লোক ট্রেনের নিচে থাকা পড়ে। আমরা গেছি, দেখতে একজন বয়স্ক লোক ট্রেন থেকে নামার সময় পাওয়ার স্লিপ করিয়া ট্রেনের নিচে পড়ে গেছে। এনে নাম হলো গুষ্ট বিহারী রায়, বয়স অনুমানিক 60 বছর, বাড়ি দেওয়ান বস্তা। তাই ধর্মনগর হসপিটালে আমরা নিয়ে দিয়েছি। ওনার অবস্থা এখন কিরকম আছে? ওনার ডাক্তার টাকা পড়ার পরে তাদের ডাক্তারকে নিচে পড়ে ঘোষণা দিচ্ছে। কোন ট্রেনটা ছিল এটা? বোধহয় কমলাবতী এক্সপ্রেস। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই লেলিহান আগুনের দাপট। ঘুমন্ত শহরের আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়।
মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে সোনামুড়া শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র রবীন্দ্র চৌমুহনী এলাকায়। গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় 5 থেকে 6টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকায় আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 20 থেকে 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে 3 থেকে 4টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং পাশের আরও 1-2টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অগ্নিকাণ্ডে 2টি সেলুন, একটি লন্ড্রি, একটি টেলার্স এবং সোনামুড়ার একটি প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ওষুধের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দোকান মালিকরা ছুটে এসে নিজেদের সর্বনাশা দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, কিছুক্ষণ আগে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন, হঠাৎ আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন সব শেষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। দমকল দপ্তরের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সোনামুড়া শহরে এমন বড় অগ্নিকাণ্ডের ঘটনা আগে খুব একটা ঘটেনি, ফলে এই দিনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার দোকান ছিল লন্ড্রি দোকান। হ্যাঁ, আমার ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, মানে কাপড় চোপড় আমার কাস্টমারের এগুলো আপনারা কিভাবে খবর পেলেন আর কি? আমি যখন আমার খবর পাইছি এখান থেকে ফোন গেছে এই বাড়িতে, আমি দোকান খুলি নাই সারাদিন। আমি গিয়েছিলাম উদয়পুরে, রাত্রেবেলা আসলাম 11:30 পুরো 12টা বাজে আমার কাছে কল আইছে যে দোকানে আগুন লাগছে। তারপর আমি আসলাম দোকানে। ভয়াবহতাটা আরও বেশি হতো, ক্ষয়ক্ষতির পরিমাণও আরও অনেক বেশি হতো। ক্ষয়ক্ষতির পরিমাণ কি আমরা অ্যাসেসমেন্টের পর এটা তো জানলাম মধ্যরাত্রের দিকে হলে তো আরও বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ হতো। এটা তো বলা যাইতে ছাড়া যে মধ্যরাতে তখন তো মধ্যরাত্রি আসছিল। এমনিতে প্রাথমিক তদন্ত মানে কি ধারণা করতে পারছেন আর কি আপনারা? এটা কি শর্ট সার্কিট থেকে হয়েছে না অন্য কোনো? এটা তো আমরা তো এখন পুরো ডিটেল ব্যাপারটা যে শর্ট সার্কিট নাই, আমরা তো পুরো ডিটেল ব্যাপারটা বলতে পারবো না। হ্যাঁ, আমরা কেমনি কি আসবে সেটা এখন কিছু আমরা এই ব্যাপারে। কি কি দোকান ছিল ওগুলো? এখানে সেলুন দোকান ছিল 2টা, হ্যাঁ, এই টেলার ছিল, তারপরে এই হোমিওপ্যাথিক একটা ওষুধের দোকান আছে। হ্যাঁ, খবর ভাই আমরা আইছি আর কি, তিন থেকে লাগছে এটা করতে পারি না। আপনার কি দোকান? এটা আমার আগে সেলুন ছিল, এখন এটা ওই কামালের আন্ডারে আছে। মানে সেলুন দোকানে এটা না? হ্যাঁ, সেলুন দোকান। মানে কিভাবে লাগছে আগুনটা আপনারা? এটা তো সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না কিভাবে আগুনটা লাগছে। এটা কোন, আমরা শূন্য এখন আইলাম আর কি। মানে কোন জায়গায় এবং কতটা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে আর কি? মোটামুটি তো 500টা দোকান ক্ষতি হয়েছে। পরীক্ষার দোরগোড়ায় গুরুত্বপূর্ণ ঘোষণা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবার উত্তরপত্র লেখার ক্ষেত্রে থাকছে বাড়তি স্বাধীনতা। যে কোনো স্বীকৃত স্ক্রিপ্টে উত্তর লিখতে পারবে ছাত্রছাত্রীরা, জানিয়েছে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি জানান, আগামী 25শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পারিশ্রমিক বৃদ্ধির বিষয়েও ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান পর্ষদ সভাপতি। পর্ষদের এই ঘোষণায় পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্বস্তি সঞ্চার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে এই 2 দিন পরেই, মানে আগামী বুধবার থেকে শুরু হবে। পরশুদিন দ্বাদশের পরীক্ষা শুরু হবে 25 তারিখ থেকে, আর মাধ্যমিকের শুরু হবে 26শে ফেব্রুয়ারি থেকে। এবার মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা বোর্ডে মোট পরীক্ষা দেবে 32,004 জন ছেলে মেয়ে। তার মধ্যে ছেলের সংখ্যা 14,629 জন, আর ছাত্রী পরীক্ষা দেবে 17,375 জন। বরাবরই যা হয়, আমাদের এখানে ছেলেদের চেয়ে মেয়েরা একটু এগিয়েই থাকে। আর মাদ্রাসা আলিম পরীক্ষা দেবে 155 জন,
এই 155 মধ্যে ছেলেদের সংখ্যা 129, মেয়েদের সংখ্যা 26। মাধ্যমিক পরীক্ষায় আমাদের মোট সেন্টার থাকবে 69টা, আর মাধ্যমিক পরীক্ষায় ভেন্যু সেন্টারের অধীনে কয়েকটা ভেন্যু থাকে। মাধ্যমিকের সেন্টার হচ্ছে 69, ভেন্যুর সংখ্যা হচ্ছে 145, 145টা। এবার 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থী গতবারের থেকে 25-এর চেয়ে একটু বেশি। গতবার মাধ্যমিকে মোট পরীক্ষা দিয়েছিল 29,781 জন, এবার পরীক্ষা দিচ্ছে 32,004 জন। আর দ্বাদশ পরীক্ষায় এবার আমাদের মোট পরীক্ষা দেবে 26,411 জন, তার মধ্যে 12,246 জন হচ্ছে ছেলেদের সংখ্যা, আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 14,164 জন। তার মধ্যে তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থী আমাদের এবার আছে, ফটিকরায় সেন্টার থেকে পরীক্ষা দেবে, অনলি ওয়ান ক্যান্ডিডেট ফ্রম ফটিকরায়। দ্বাদশের সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষা দেবে 85 জন, তার মধ্যে মেল 58 জন, ফিমেল 27 জন। দ্বাদশ পরীক্ষায় সেন্টারের মোট সংখ্যা 62টা, আর ভেন্যু হচ্ছে 99টা। মাধ্যমিকের মতো এবার দ্বাদশ পরীক্ষাতেও আমরা দেখব, এবার দ্বাদশে পরীক্ষা দিচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস 26,411, আর গতবার ছিল 21,575 জন। আমি প্রতিটি পরীক্ষার্থী ছেলে মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে এই জন্য প্রত্যেকের সহযোগিতা কামনা করি। প্রত্যেকটা ছেলে মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আমি অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় যারা জনগণের নেতা, জনগণের প্রতিনিধি আছেন, যেমন এমএলএ আছেন, আবার শহরের মধ্যে কর্পোরেটর, কমিশনার আছেন, গাঁও প্রধান আছেন, পঞ্চায়েতের মেম্বার আছেন, প্রত্যেকে যেন আন্তরিকভাবে আপনাদের নিজের ছেলে মেয়ের মতো কথা ভেবে তাদের পরীক্ষার ব্যবস্থা করে দেবেন। প্রশ্ন করেছেন, পরীক্ষার খাতা যারা দেখবেন, আমাদের এক্সামিনার যারা থাকবেন, তাদের পারিশ্রমিক বিভিন্ন দিক থেকে গতবারে ওরা ভীষণভাবে অনুরোধ করেছেন পারিশ্রমিক বাড়াবার জন্য। পারিশ্রমিক বাড়াতে গেলে সত্যি কথা বলি, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি তাদের পারিশ্রমিক বাড়ানো উচিত। আমাদের এক্ষুনি পারিশ্রমিক বাড়াবার ব্যাপারে মূল সিদ্ধান্ত নেবে বোর্ডের একটা পরিচালন কমিটি আছে, গভর্নিং বডি। তো আশা করি এর মধ্যে গভর্নিং বডি গঠন করা হয়ে যাবে। আপাতত গভর্নিং বডি নেই। আমি আন্তরিকভাবে চাই পারিশ্রমিক কিছুটা বাড়ানো হোক, তবে গভর্নিং বডি হওয়ার পর গভর্নিং বডির সামনে বোর্ডের দিক থেকে আমাদের বক্তব্য জানাবো যে পারিশ্রমিক যেন কিছু বাড়ানো হয়। নমস্কার, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আগামী 25 তারিখ থেকে ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত, এবং মাধ্যমিক পরীক্ষা তার পরদিন অর্থাৎ 26 তারিখ থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে আমরা জেনে গেছি কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। এবারের পরীক্ষা একটা বিশেষত্ব হচ্ছে মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু ছেলেদের চাইতে বেশি, প্রায় 3,000 বেশি। এটা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে। আর 12-এর ক্ষেত্রে প্রায় 2,000 বেশি, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা প্রায় 2,000 বেশি। আরেকটা তথ্য দিই যে এবারে প্রায় 1019টি স্কুল মাধ্যমিক পরীক্ষায় বসছে, যার মধ্যে মাদ্রাসার সংখ্যা হচ্ছে 7টি, আর 381টি স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে, তার মধ্যে মাদ্রাসার সংখ্যা হচ্ছে 4। গতবারের চাইতে এবারে আমাদের মাধ্যমিকের সেন্টার একটি বেড়েছে, ভেন্যু বাড়েনি, সেন্টার একটি বেড়েছে, এবং ক্যান্ডিডেটও আমরা ইতিমধ্যেই স্যার বলেছেন যে ক্যান্ডিডেটের সংখ্যাও বেড়েছে। গতবারের চাইতে এবারে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেন্টার বেড়েছে 2টি এবং ভেন্যু বেড়েছে 4টি।
টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা যা গতবার 2025-এর চাইতে 2026-এ বেড়েছে, সেটা এই মুহূর্তে তার সংখ্যাটা হচ্ছে 7,678 জন। আমি আরেকটা কথা যোগ করব যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত এবারের যে পরীক্ষা, আমি যদি একটু ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখি, আমাদের তো 8টি ডিস্ট্রিক্ট রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ওয়েস্ট ত্রিপুরাতে, পশ্চিম ত্রিপুরা জেলাতে। আর সবচেয়ে কম যদি আমরা দেখি, কম পরীক্ষার্থী রয়েছে ঊনকোটিতে। এটা দুটো ক্ষেত্রেই, মাধ্যমিক এবং 12 দুটো ক্ষেত্রেতেই ওয়েস্ট ত্রিপুরাতে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী রয়েছে, এবং ঊনকোটিতে ছাত্রছাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম। রাতের অন্ধকারে যেন সাজানো ছিল বড়সড় এক পাচার চক্রের ছক, কিন্তু শেষ রক্ষা হলো না। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করল পুলিশ। পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর থানার পুলিশ খয়েরপুর বাইপাস সড়কে বিশেষ অভিযান চালায়। নেতৃত্বে ছিলেন শ্রীনগর থানার ওসি অরুণোদয় দাস ও সেকেন্ড অফিসার নারায়ণ সেন। সন্দেহজনক একটি কন্টেইনার ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 37 বাক্সে মোট 3,70,000 বার্মিজ সিগারেট। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। ট্রাক চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, খয়েরপুর বাইপাস দীর্ঘদিন ধরে পাচারকারীদের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ। তবে এই সফল অভিযানে বড়সড় পাচার চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য পেল শ্রীনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে আমরা বাইপাসে নাকা লাগাই এবং নাকাতে আমরা চেক করি। চেক করার পরে একটা গাড়ি আমরা আটক করছি, যেই গাড়িতে আমরা চেক করার পরে কিছু ফরেনের বার্মিজ সিগারেট পাই। এগুলি আমরা সিজ করছি এবং থানায় নিয়ে আসি। এগুলি টোটাল এখানে 37 কার্টুন এবং টোটাল সিগারেট 3,70,000 টোটাল সিগারেট, বার্মিজ সিগারেট। এবং সঙ্গে একটা গাড়িও আমরা সিজ করি, গাড়ির নাম্বার TR01J1773 কন্টেনার ট্রাক। এগুলি আমরা যেই নিয়ম অনুযায়ী যা করতে হয় আমরা এটা করব, আমরা কালকে হ্যান্ড ওভার করব। প্রাথমিক তদন্তে কি জানতে পেরেছেন, এগুলি কোন জায়গার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? প্রাথমিক তদন্তে বোঝা যায় এগুলি ত্রিপুরা তো বিক্রি করে, বাংলাদেশও যায়, এগুলি ঠিক নেই। এই সিগারেটগুলি কোন জায়গার স্যার? যা শুনছি বার্মিজ সিগারেট বলে, বার্মিজ। তো এগুলির আনুমানিক বাজার মূল্য কেমন হবে স্যার? 50-60 লক্ষ হবে অনুমান। গাড়ির ড্রাইভারে কি গাড়ির কাউকে কি আটক করা হয়েছে স্যার? গাড়ির একজন আমরা ড্রাইভার আটক করছি। নগর উন্নয়নের পথে আরও এক ধাপ এগুলো আগরতলা। অমৃত প্রকল্পের আওতায় আগরতলা পৌর নিগমের 43 নং ওয়ার্ডের AMC এলাকার ঋষি কলোনি প্রতাপগড়ে পুকুরের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধনী ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রকল্পে বাস্তবায়িত হলে এলাকার জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মৎস্য চাষে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিতে এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়া হলো সোনামুড়ায়। কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় বিশেষজ্ঞরা তুলে ধরলেন উন্নত মাছ চাষের নানা দিক। সিআরপি কৃষি জীববৈচিত্র্য কর্মসূচির অংশ হিসাবে মেলাঘরের রুদ্রসাগর সমবায় সমিতি লিমিটেডের অন্তর্গত ট্যুরিস্ট ফেসিলিটেশন হলে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। আয়োজন করেন ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসোর্স, লখনৌ। কর্মশালা বিশেষজ্ঞরা উন্নত পদ্ধতিতে মাছ চাষ, রোগ নিয়ন্ত্রণ, পোনা ব্যবস্থাপনা, সুষম খাদ্যের ব্যবহার এবং পরিবেশ বান্ধব চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর ফলে স্থানীয় মৎস্য চাষীদের উৎপাদন বৃদ্ধি ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়, রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতির সভাপতি পরমেশ্বর দাস ও সম্পাদক পবিত্র দাস,
বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস সহ সংস্থার সদস্য ডক্টর দেবতনু বর্মন ও ডক্টর আদিত্য কুমার প্রমুখ। কর্মসূচি শেষে প্রায় 50 জন মৎস্যচাষীর হাতে মাছের পোনা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি রুদ্রসাগরে প্রায় 5000 পোনা অবমুক্ত করা হয়, যা স্থানীয় মৎস্য সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 23 ফেব্রুয়ারি রুদ্রসাগর কোঅপারেটিভ সোসাইটির সহায়তায় এবং মেলাঘর অঞ্চলের পৌরসভার সহায়তায় 50 জন মাছ চাষিকে মাছের পোনা এবং মাছের খাবার প্রদান করা হয়েছে। এই উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক, যাকে বলা হয় NBFGR লখনৌ, সেটা ভারত সরকারের ICAR এর অধীনস্থ একটা সংস্থা। এই সংস্থার মূল কর্মকাণ্ডের একটা কর্মকাণ্ড হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে মাছ চাষি যারা তফসিলি জাতি এবং উপজাতির জনজাতির লোক যারা মাছ চাষের সঙ্গে নিজের কর্মকাণ্ড জড়িয়ে রেখেছে অনেক বছর ধরে, তাদেরকে কিভাবে বিজ্ঞান ভিত্তিক মাছ চাষে নিয়ে আসা এবং তাদেরকে কিছু ধরনের আর্থিক যে অনুদানের পাশাপাশি যে ইনপুটস সেগুলোকে দিয়ে মাছ চাষের সঙ্গে ওদেরকে জড়িয়ে রেখে তাদের যে ইন্টারেস্ট মাছ চাষে সেটাকে কন্টিনিউয়াস বজায় রাখারই জন্য এই মূলত আজকের এই অনুষ্ঠানে কতজন আপনারা আজকে মাধ্যমে 50 জন মাছ চাষিকে যারা রুদ্রসাগরের সারাউন্ডিং এবং মেলাঘর উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দা, তাদেরকে আমরা মোটামুটি 50 জনকে মাছের খাবার এবং মাছের চারা দেব এবং ওরা এই মাছের চারা খাবার ওনাদের যে মাছ চাষ করে বাড়িতে পুকুরে সেগুলো নিয়ে ওখানে ছাড়বে এবং ওটা দিয়ে বেসিক্যালি ওরা কিছুদিন মাছ চাষ করতে পারে। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে উন্নত মানের চারা, উন্নত মানের খাবারের মাধ্যমে কিভাবে মাছ চাষের আর্থিক উন্নতি করা যায়। রুদ্রসাগরেও আমরা আজকে একটা রিজার্ভার রেঞ্চিং এর প্রোগ্রাম করলাম, সেখানে আমরা মোটামুটি 5000 মতন মাছ আমরা ছেড়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যদি রুদ্রসাগর বেঁচে থাকে, রুদ্রসাগরের আশেপাশের লোকজন যারা মৎস্যজীবী পরিবারের লোক তারাও বেঁচে থাকবে এবং রুদ্রসাগর যদি বেঁচে থাকে, এটা যেহেতু রামেশ্বর সাইট, একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন তার আছে, আমরা চাইবো এই ধরনের প্রোগ্রাম আগামী দিনও আমরা যাতে কন্টিনিউশন রাখতে পারি, তাতে ICAR এর বিভিন্ন যে অধীনস্থ সংস্থা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করি। পাহাড় নির্বাচনের আগমনী হওয়ায় রাজনৈতিক মহলে বাড়ছে তৎপরতা। জনসংযোগ ও শক্তি প্রদর্শনের একের পর এক কর্মসূচি গ্রহণ করছে বিভিন্ন রাজনৈতিক দল। সে ধারাবাহিকতায় 21 নং মহারানী চেলাগাং কেন্দ্রের অন্তর্গত চেলাগাং পুরাতন মোটর স্ট্যান্ডে প্রাঙ্গণে তিপ্রামথা দলের উদ্যোগে এক বৃহৎ যোগদান সভার আয়োজন করা হয়। সবাই 43টি পরিবারের মোট 117 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তিপ্রামথায় যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন দলের সেন্ট্রাল কমিটির মুখপাত্র রাজেশ্বর দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পাঠানলাল জমাতিয়া, দক্ষিণ জোলাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, কেন্দ্রীয় কমিটির যুবনেতা গৌরব মক চৌধুরী, করবু ব্লক কমিটির সম্পাদক বিশাল দেববর্মা, যুব সংগঠনের গোমতী জেলা সভাপতি সুজয় উচাই, করবুক ব্লক সভাপতি হিরণময় ত্রিপুরা, শান্তিরবাজার ব্লক সভাপতি রসনজিৎ রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব। বক্তারা তাদের বক্তব্যে ভারতীয় জনতা পার্টি সরকারের বিভিন্ন নীতি ও কার্যকলাপের সমালোচনা করেন। পাশাপাশি আসন্ন পাহাড় নির্বাচনে মহারানী চেলাগাং কেন্দ্র থেকে তিপ্রামথার প্রার্থীদের জয় নিশ্চিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দলীয় নেতা কর্মীরা। এদিনের মিছিল ও নির্বাচনী সভাকে ঘিরে এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম লক্ষ্য করা যায়। র্যালিটি বিভিন্ন জনপদ পরিক্রমা করে, যার ফলে কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 2018 ni skam BJP todo partai hi montra bega todo partai hi partai phe pore to beka noi bosarani utore to to lemon karom porle ani jubo mota president porle maiha por mai pho kono ani kajukari samu kono mo dabi dawa ani jati sa ani loge toni bornova to jaro ek tukra po rumayan bago e pore je Central ni je bang mata rimo ta mane samu mai mo kono ni to khon ba wa gum ba pon ba awam mai ma pho kono chuno siba siya to abo করা যায় একমাত্র একতার প্রতীক মহারাজার হাতকে আমরা আগামী দিনে আরো শক্তিশালী করতে হবে। এই মাথায় রেখে বন্ধুগণ, আগামী এডিসি নির্বাচন হোক, আগামী যে কোনো নির্বাচনে আমরা মহারাজাকে সমর্থন জানিয়ে
মহারাজার হাটকে শক্তিশালী করে এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে সবথেকে উন্নত রাজ্য শ্রেষ্ঠ রাজ্য গঠন করার লক্ষ্যে আগামী এডিসি নির্বাচন তো আছে। এই নির্বাচনে যেসাই ষড়যন্ত্র করুক না কেন, বিকাশ বাবু ষড়যন্ত্র করে আমাদের ওই যে কি যে বলে রেবতী ত্রিপুরা থেকে আরম্ভ করে আরো কয়েকজন আছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন, তারা ওই প্রফেসর ডক্টর মানি শাহ যখন বাঁশি বাজায় তখন ওরা ওই বাঁশির তালে তালে নাচে। জানেননি ওই শিবুগ্নি যে নকলিদা বাইদা ও বাইদা যখন বাঁশি টামো আপনাকে রেবতী ত্রিপুরা মুসাব আপনাকে বিকাশ দেবর বাবু সহ আপনাকে সেই প্রফেসর শিখলা ছেলা তাও বিভিন্ন আমরা মুসাব দায় না দেখা জানে তা করো। স্বচ্ছ শহর গড়ার অভিযানে করা পদক্ষেপ নিল খোয়াই পুর পরিষদ। দোকানের আবর্জনা রাস্তার পাশে ফেলার অভিযোগে এক পুষ্প ব্যবসায়ীর প্রতিষ্ঠান 7 দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে খোয়াই টিকেঢিকে সড়ক সংলগ্ন এলাকায়। জানা যায় ব্যবসায়ী প্রসেনজিৎ ঘোষের বিরুদ্ধে আবর্জনা ফেলার অভিযোগে আগেই জরিমানা ধার্য করা হয়েছিল। নির্ধারিত অর্থ পরিশোধ না করায় খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট তথা পুর পরিষদের কার্যকরী আধিকারিক নির্মল কুমার ঝা উপস্থিত থেকে দোকানটি সিল করে দেন। অভিযানে পুর পরিষদের আধিকারিক ও পুলিশ বাহিনীও উপস্থিত ছিলেন। তবে এই পদক্ষেপ ঘিরে ব্যবসায়ী মহলের একাংশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, শহর থেকে বড় ডাস্টবিন সরিয়ে নেওয়ার পর পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা করা হয়নি। বিশেষ করে ফুলের দোকানগুলিতে বিয়ে ও অনুষ্ঠানের সময় প্রচুর জৈব আবর্জনা জমে, যা ফেলার উপযুক্ত ব্যবস্থা নেই। ফলে অনেকেই বাধ্য হয়ে রাস্তার পাশে সাময়িকভাবে সেগুলি রেখে দেন, যাতে পরদিন সাফাই কর্মীরা তা সরিয়ে নিতে পারেন। ব্যবসায়ীদের দাবি, প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত না করে দোকান সিল করার ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে শহর জুড়ে আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত পরশুদিন আমরা এখানে দোকানের ভিতরে কাজ করতেছি। এখানে আমি আমার ফুলের দোকান, কাঁচা ফুলের দোকান, সবসময় আমি এখানে গাড়ি সাজাই, বিয়ের মালা টালা বানাই, এখানে কাস্টমার সবসময় থাকে। ওই সময় আমি এখানে একটা গাড়ি সাজাই, সকালে তো গাড়ি সাজানোর পরে এখানে একটু আমরা পাতা ফুল এডিট যে ডেটুগুলো আছে এডিট থাকে, পয়লা থাকে। কিন্তু তারপরে তো পরিষদের থেকে কিছু আমার এখানে তো কোনো ডাস্টবিন আমরা দেওয়া হয়েছে না। যে ডাস্টবিনটি আছে এরকমভাবে আমরা সবটি জিনিস রাখি এখানে, দেখা যাচ্ছে কিছু কিছু রাস্তাতে পরে, তারপরে এই রাস্তা ক্লিয়ার করে ছুঁড়ে টুইরা আমরা আবার নিজের ডাস্টবিনে রাখি। একেবারে রাস্তা দিয়ে ওইখানে আমাদের এখানে একটা মিউনিসিপ্যালিটির একটা ডাস্টবিন আছে, পাকা ডাস্টবিন, ওইটার ভিতরে আমরা ফালাই লাস্টে দিয়ে আর কি, একদম যে যাওয়ানোর সময় আগে রোড ক্লিয়ার করে সেটা। কিন্তু ওই টাইমে এখানে মিউনিসিপ্যালিটিতে কিছু লোক এসে সেটা আমার কইতাছে তোমার এখানে সব জাবরা ফালানো হয়, এখানে তো সব জায়গারই লোক ফালায়, তারপরে ফালানো হয়। ওইটার লাগে আমার ফাইন করে দিয়ে গেছে। ফাইন করে দিয়ে যাওয়ার পরে আমি সঠিক সময় ফাইনটা আমি দিতে পারছি না। কারণ আমার দোষ শুধু এটি যে আমি ফাইনটা সঠিক সময় জমা দিতে পারছি না। এই ফাইন জমা দিতে পারছি না দিকে ফাইন করার 7 দিন পরে ঠিক আমার দোকানে এসে সব সরকারি স্টাফেরা আমার দোকানে সিল করে দিয়ে গেছে। কিন্তু আমার এখানে কি দোষ? আমি এই দোকানের উপরেই চলি, আমার এখানে কি দোষ যে আমার দোকানটা সিল করে দেওয়া যেত? কিন্তু আমি এখন আমার দোকানের ভিতরে না একটু 20 থেকে 25,000 টাকার কাঁচা মাল আছে। এখন ওই কাঁচা মাল দিয়ে আমি কিভাবে আমি মালিকারারই টাকা দিব? আমি যে কাঁচা মাল যে মালিকারার কিভাবে আমি টাকা দিব? আর এখন যে কাস্টমারের অর্ডারটি আছে, এই কাস্টমারের অর্ডারের মালিক কিভাবে আমি দিব? এখানে তো কাস্টমারের আমার ফোন করে করতেছে যে পরিষেবা হতো, তুমি আমার মাল দিতেছো না। এখন তো আমি লসে অন্য জায়গার থেকে আইনা তারা মাল দিয়ে লাগতেছে। কিন্তু আমার দোকানটা আমার কি ভুল এখানে যে ফাইনাল লিগে আমার জাবরার ফাইনাল লিগে আমার দোকানটা সিল করে দিয়ে গেল আর কি। কতদিনের জন্য সিল করেছে? 7 দিনের লিগে সিল করছে। খেলার উন্মাদনায় মুখর দক্ষিণ ত্রিপুরার জেলা সদর বিলোনিয়া। রাজ্যের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ত্রিপুরা স্টেট গেমস। আর সেই মহাযজ্ঞের অংশ হিসেবে জমে উঠেছে পুরুষ ও মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রথম ত্রিপুরা স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট রয়েছে। তার মধ্যেই দক্ষিণ জেলার বিলোনিয়াতে আয়োজন করা হয়েছে পুরুষ ও মহিলা ফুটবল টুর্নামেন্ট। রাজ্যের প্রতিটি জেলা থেকে অংশগ্রহণ করেছে পুরুষ ও মহিলা ফুটবল দল। আজ বিলোনিয়া বিকেআই ইন্ডোর স্টেডিয়ামে এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য
দীপায়ন চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী ভাষণে সভাধিপতি দীপক দত্ত রাজ্যের পাশাপাশি দক্ষিণ জেলার খেলাধুলার সামগ্রিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, এমন উদ্যোগ রাজ্যের ক্রীড়া প্রতিভাদের সামনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগ মিলিয়ে রাজ্যের 3 শতাধিক প্রতিভাবান ফুটবলার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বিলোনিয়ার 3টি পৃথক মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল ম্যাচগুলি। ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ইতিমধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে গোটা শহরে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাজ্যে 18টি ইভেন্ট নিয়ে যে টুর্নামেন্টের সূচনা করেছে, এটা একটা ঐতিহাসিক দিক আমাদের জন্য। আমাদের রাজ্যের যারা খেলাধুলা যুবক যুবতীরা বা ছেলে মেয়েরা রয়েছে, একটা ঐতিহাসিক পদক্ষেপ। এতে করে আমাদের রাজ্যের যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তারা একটা সুযোগ এখানে পাবে। এছাড়াও রাজ্যের বাইরে আমরা দেখেছি বিগত দিনে যে আমাদের রাজ্যের খেলোয়াড়রা অন্য রাজ্যের হয়ে খেলত। এখন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠনের পরে তাদের যে উদ্যোগের ফলে আমাদের রাজ্যের খেলোয়াড়রা রাজ্য হয়ে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে রাজ্য হয়ে খেলার সুযোগ পাবে। আমরা খুবই গর্বিত যে আমরা আমাদের দক্ষিণ জেলায় 18টি ইভেন্টের মধ্যে যে ফুটবল টুর্নামেন্ট ছেলে এবং মেয়েদের বিভাগের এই দক্ষিণ জেলায় দেওয়া হয়েছে। আমাদের মাননীয় কাউন্সিল বলছেন যে দক্ষিণ জেলার জন্য এটা খুবই গৌরবের। আমি এই জন্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাবো, পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি ধন্যবাদ জানাবো। ভোটের দামে গড়ে ওঠে গণতন্ত্রের ভিত, আর সেই গণতান্ত্রিক উৎসবকে সামনে রেখে ত্রিপুরা রাজনৈতিক মহলে এখন তৎপরতার পারত ঊর্ধ্বমুখী। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ধারাবাহিক জনসংযোগ ও জনসভা। এর অংশ হিসেবে দক্ষিণ ত্রিপুরার সাবরুমের মনোবঙ্কুল এলাকায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় আজ। জনসভায় উপস্থিত থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি তার ভাষণে আসন্ন এডিসি নির্বাচনকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে জনগণকে সচেতনভাবে ভোটদানের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। বিশেষ করে দক্ষিণ জেলার সার্বিক উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের বিষয়গুলি তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন। পাশাপাশি এডিসি এলাকায় আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এই সভায় তিপ্রামথা ও সিপিআইএম ছেড়ে 102 পরিবারের মোট 205 জন ভোটার বিজেপিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা যায়। জনসভায় দলীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা ঘিরে এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ, পাশাপাশি ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ধরনের জনসভা আগামী দিনগুলিতে আরও জোরদার হবে বলে রাজনৈতিক মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিভিন্নভাবে একটা সুশ্রী দেওয়ার চেষ্টা করছে সংবাদ, আমাদের মধ্যে একটা সুশ্রী মানে সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ এখন বুঝে গেছে। থামসা থামসা বলছে, আমি বলছি থামসা, এখানে থামসার মধ্যে থামসা হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন? সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর উসকা প্রয়াস, অর্থাৎ এর মধ্যে থামসা উৎসাহিত রয়েছে। বিভিন্ন জনজাতি গোষ্ঠী আমাদের আছে, এখানে ত্রিপুরী আছে, দেববর্মা আছে, এখানে আমাদের যারা গারো আছে, সব ধরনের এখানে আমাদের মগ আছে, রিয়াং আছে। তো সবাইকে নিয়ে আমাদের থামসা থাকতে হবে। এখানে বাঙালি আছে, বন্ধুগণ ওনারা চায় সবসময় ঝগড়া জাতি একটা উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে থাকা। এবং কিভাবে উচ্ছৃঙ্খলতার মেইন উদ্দেশ্য হচ্ছে এই লুটপাট করার জন্য। আমরা আমাদের সরকার, আমরা বারবার বলছি, ভারতীয় জনতা পার্টির সাথে কেউ যদি একবার আসে তাহলে আমরা কিন্তু ছাড়ি না। কিন্তু ওনারা নিজেরাই বারবার দেখা যায় অম্বি করে, বারবার বলছেন আমরা ছেড়ে দেব, আমাদের এইটা চাই ওইটা চাই। এবং এই থামসার নাম দিয়ে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা এই কাজটুকু করছে। মহারাজাদের অলরেডি ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আজকে যারা হইচই করছে, আমাদের কিছু দেয়নি,
যখন সিপিএম এর আমলে তাদের রা শব্দ আমরা দেখিনি, ঘরের ভিতর বসেছিল। আজকে গণতন্ত্র আমরা দিয়েছি, যে কারণে আজকে বাইরে বেরিয়ে এসছে, বড় বড় কথা বলছে। আগে কোথায় ছিল? তখন তো ওনাদেরকে দেখা যায়নি। নয়, নিজের যে বেস্টেড ইন্টারেস্টে নিজের স্বার্থে এই কাজ শুরু করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। এবং চারিদিকে আজকে এডিসির মধ্যে খালি লুটের রাজত্ব চলছে। কে কত বেশি লুট করবে সেই রাজকর্ম চলছে সেখানে। আমরা আমাদের যে যারা এখানে অডিট করতে গেছেন, সমস্ত রিপোর্ট আমার কাছে আছেন, আমরা সবাই জানি কি হচ্ছে ওখানে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।